আসসালামু আলাইকুম। ভারতের সাথে আমাদের কেমন সম্পর্ক হওয়া উচিত বা ভারতের সাথে আমরা কেমন সম্পর্ক চাই, এই প্রশ্নে তো আমরা একটা অ্যালাইনমেন্ট, একটা জায়গা আসা জরুরি। আর যাই হোক, ভারতের সাথে তো আমাদের দা কুমড়ার সম্পর্ক থাকা উচিত না। যদি দা কুমড়ার সম্পর্কই হয় তাহলে সেখানে কুমড়াটা কি হবে? বাংলাদেশ জিওগ্রাফিক্যালি আমরা এমন একটা পজিশনে আছি, যদি আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনস ডিসিশন মেকিং এ আমরা ব্লান্ডার করে বসি, মিস্টেক্স করে বসি, তাহলে বাংলাদেশ দ্বিতীয় ফিলিস্তিন হয়ে যেতে পারে। এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। এখন প্রথম প্রশ্নে আসে, ভারতের সাথে আমরা কেমন সম্পর্ক চাই? একজন বাংলাদেশী হিসেবে আমি চাই ভারতের সাথে আমাদের ডিলগুলো উইন উইন হবে, অর্থাৎ উভয় দেশের জন্য লাভজনক হবে। এক দেশের উপর চাপিয়ে দেওয়া কোনো ডিল হবে না। ভারতের সাথে আমরা শত্রুতায় জড়াবো না, আবার বন্ধুত্বের নামে কোনো দাসত্বের সম্পর্ক তৈরি করব না। ভারতের সাথে আমাদের ডিলগুলো হবে ভারসাম্যমূলক, এইরকম বন্ধুত্বই আমরা চাই। আমি চাই ভারত আমাকে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে চিন্তা করুক, তাদের কোনো প্রদেশ কিংবা কলোনি না। আমি চাই আমার দেশের সরকার নির্বাচন করার ক্ষমতা আমার দেশের মানুষের হাতে থাকুক। আমার দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে ভারত হস্তক্ষেপ না করুক। আমি চাই না ভারত 111 কিংবা 14 এর নির্বাচনের মেকানিজম করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করে এমন একটা গোষ্ঠীকে এনে বসাক যে বাংলাদেশের মানুষের উপর জেনোসাইড চাপিয়ে দেবে, যার প্রধান উদ্দেশ্য থাকবে ভারতের স্বার্থ রক্ষা করা। আমি চাই দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক শ্রদ্ধাশীল একটা রিলেশন থাকবে। ইফ আই এম নট রং, বেশিরভাগ বাংলাদেশিরাই এরকম সম্পর্ক চান, কিন্তু সম্পর্ক তো আর একপাক্ষিক না, সম্পর্ক হয় দ্বিপাক্ষিক। আমরা এরকম সম্পর্ক চাইলেও ভারত কি আমাদের সাথে এরকম সম্পর্ক চায়? বা ভারত গত 50 বছর আমাদের সাথে কিরকম সম্পর্ক রেখেছে, আগামীতে ভারত কিরকম সম্পর্ক রাখবে? আমরা যদি লাস্ট 50 ইয়ারের সম্পর্কগুলো একটু দেখি, লাস্ট 50 ইয়ারে ভারত আমাদের সাথে কিরকম সম্পর্ক রেখেছে, ভারত আমাদের দেশে কিভাবে হস্তক্ষেপ করেছে, তাহলে সেটা থেকে আমরা বুঝতে পারবো নেক্সট ইয়ারগুলোতে ভারত আমাদের সাথে কেমন সম্পর্ক রাখবে। সো চলেন আমরা বিগত 50 বছরে ভারতের সাথে আমাদের কেমন সম্পর্ক ছিল সেটা একটু দেখার চেষ্টা করি। 1947-এর পর থেকে ভারত কিভাবে পাকিস্তানকে ভাঙতে উঠে পড়ে লেগেছিল সেটা আমি আমার অসংখ্য ভিডিওতে তুলে ধরেছি। কিন্তু আমরা যদি একদম স্পেসিফিক জায়গায় আসি, 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীনতার ঘোষণা করে দেয় এবং একটা ব্যাটেলে, একটা যুদ্ধে জড়ায় যায়, তখন আমাদের পরম বন্ধু ভারত এখানে মিলিটারি ইন্টারভেনশন করতে বা আমাদেরকে সাহায্য করতে ডিসেম্বর পর্যন্ত কেন ওয়েট করেছিল, বা ডিসেম্বর পর্যন্ত কেন তাদের সময় লেগেছিল? কেন মার্চের পর জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর কিংবা অক্টোবরে ভারত এখানে ইন্টারভেনশন করে নাই? যদি অক্টোবরে ভারত আমাদেরকে সাহায্য করতে আসতো তাহলে ডিসেম্বর পর্যন্ত তো আরো কম প্রাণহানি হতো, আরো কম রিফিউজি ক্রাইসিস হতো। কিন্তু ভারত সেটা না করে কেন ডিসেম্বরে গিয়ে তাদের মনে হলো হ্যাঁ এখন মিলিটারি হস্তক্ষেপ করা দরকার? এটার উত্তর খুবই সোজা, কারণ ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে যে যুদ্ধকালীন সময় অস্থায়ী সরকারটা গঠিত হয়েছে, সে অস্থায়ী সরকারের সাথে ভারতের দর কষাকষি শেষ হয় নাই। ডিসেম্বরে গিয়ে দর কষাকষি শেষ হয়েছে এবং দর কষাকষি শেষ হয়ে যখন একটা জায়গায় চলে গেছে, তখনই ভারত সাথে সাথে বাংলাদেশে মিলিটারি পাঠায়। মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী সরকার প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সাথে ভারত গোপনে 7 দফা চুক্তি করে। ভাষা আন্দোলনকারী ও মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়া নেতা অলি আহাদ তার জাতীয় রাজনীতি 1945 থেকে 75 বয়সে গোপন চুক্তির 7 দফা তুলে ধরেন। চুক্তিগুলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি, 1 নম্বরে বলা হয় যে যারা সক্রিয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে শুধু তারাই প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োজিত থাকতে পারবে, বাকিদের শূন্য জায়গা পূরণ করবে ভারতীয় প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ। বাংলাদেশ স্বাধীন হবার পর প্রয়োজনীয় সংখ্যক ভারতীয় সৈন্য বাংলাদেশে অবস্থান করবে। 1972 সালের নভেম্বর মাস থেকে আরম্ভ করে প্রতি বছর এই সম্পর্ক পূর্ণ নিরীক্ষণের জন্য দুই দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকতে পারবে না। অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনে মুক্তি বাহিনীকে কেন্দ্র করে একটি প্যারামিলিশিয়া বাহিনী গঠন করা হবে। সম্ভাব্য ভারত পাকিস্তান যুদ্ধে অধিনায়কত্ব দেবেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান এবং যুদ্ধকালীন সময় মুক্তি বাহিনী ভারতীয় বাহিনীর অধিনায়কত্বে থাকবে। খোলা বাজার ভিত্তিতে, মানে ওপেন মার্কেট সিস্টেমে চলবে দুই দেশের বাণিজ্য, তবে বাণিজ্যের পরিমাণের হিসাব নিকাশ করা হবে বছরওয়ারি এবং যার যা প্রাপ্য সেটা স্টার্লিং এ পরিশোধ করা হবে। বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সম্পর্কের প্রশ্নে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবে এবং যত দূর পারে ভারত বাংলাদেশকে এই ব্যাপারে সহায়তা দিবে। প্রতিরক্ষা বিষয়ের দায়িত্ব গ্রহণ করবে ভারত। চুক্তিগুলো দেখে এরকম মনে হচ্ছে না যে তোমাকে আমি তখনই সাহায্য করবো যদি তুমি আমার প্রদেশ হতে রাজি হও, তোমার আলাদা কোনো ইকোনমিক ব্যবস্থা থাকতে পারবে না, তোমার আলাদা কোনো পররাষ্ট্র নীতি থাকতে পারবে না, তো ইভেন তোমার দেশে কোনো সেনাবাহিনীও থাকতে পারবে না। এবং এই চুক্তি অনুসারে যে যুদ্ধটা হয় সেটার অন্যতম প্রমাণ হচ্ছে এখানে যৌথ বাহিনীর কমান্ডার চিফ কে ছিল? ভারতীয় বাহিনীর প্রধান, ইস্টার্ন কমান্ডের প্রধান জেনারেল আরোরা নেতৃত্বেই তো যুদ্ধটা হয়েছে। সো চুক্তিটা যে হয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই চুক্তির কথা যে শুধুমাত্র অলি আহাদের বইতে উঠে আসছে বিষয়টা কিন্তু এমন না। এই চুক্তি মুক্তিযুদ্ধ সংগঠকদের আরেকজন শেখ মুজিবের সহযোদ্ধা ও ভারতের অন্যতম রেজিস্ট্রেশনের সাথে কানেক্টকারী ব্যক্তি কালিদাস বৈদ্য, যিনি তার বাঙালি মুক্তিযুদ্ধের অন্তরালে শেখ মুজিব বইয়ে একই 7 দফা চুক্তিগুলো তুলে ধরেন।
তিনি আরো বলেন, এই চুক্তি সই করার পরে শ্রীমতী গান্ধী যুদ্ধের ব্যাপক প্রস্তুতি নেন। ঢাকার জাতীয় পরিষদের অধিবেশন সফলতাকে বানচাল করতেই ৩রা ডিসেম্বর এই যুদ্ধ শুরু হয়ে গেল। শেখ মনি, আমি, তোফায়েল, রাজ্জাক, সিরাজুল আলম খান সহ আরো অনেকে 1971-এর ৩রা ডিসেম্বর সন্ধ্যায় চিত্রাবাবুর বাড়িতে একটি ঘরে বসে ইন্দিরা গান্ধীর কলকাতা ব্রিগেডের জনসভায় ওই দিনের বক্তব্য অন্যান্য বিষয়ে আলাপ আলোচনায় যখন ব্যস্ত, তখন হঠাৎ করে একজন ঘরে ঢুকে খবর দিল যে পাক ভারত যুদ্ধ আরম্ভ হয়ে গিয়েছে, ভারতীয় বাহিনী বাংলাদেশের ভেতরে অনেক দূর পৌঁছে গেছে। তখন তার প্রতিক্রিয়ার সঙ্গে সঙ্গে তোফায়েল চিৎকার করে বলেছিল, ভারতের সেনা বাংলাদেশের ভিতরে ঢুকবে তা তো আমি চাইনি, আমরা যুদ্ধ করে আমাদের দেশ দখল করব, তাতে যতদিন লাগে লাগুক। একটু পরে তোফায়েল আবার মন্তব্য করে, ভারতীয় সেনা সহজে আর ভারতে ফিরবে না। ভারত বাংলার চুক্তি মতো উভয় দেশের সেনা নিয়ে যৌথ বাহিনী গঠিত হয়। তার নেতৃত্বে থাকেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল মানেকশ। লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরার নেতৃত্বে ভারতীয় বাহিনী তথা যৌথ বাহিনী উক্ত চুক্তির ভিত্তিতে বাংলাদেশে প্রবেশ করে ৩রা ডিসেম্বর। রক্তক্ষয়ী তুমুল যুদ্ধের পর ২৮ ডিসেম্বর অনেক আগে ১৬ ডিসেম্বর তারা বাংলাদেশ দখল করে। পূর্ব পাকিস্তানের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি লেফটেন্যান্ট জেনারেল আরোরার কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করেন। সঙ্গে পূর্ব পাকিস্তানের সার্বভৌম ক্ষমতার দলিলটিও তুলে দেন লেফটেন্যান্ট জেনারেল আরোরার হাতে। সে আত্মসমর্পণ ও সার্বভৌমত্বের দলিলটি হস্তান্তরের সময় সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের দূতাবাসের রাষ্ট্রদূতেরা। তাদের সামনে এই সার্বভৌম দলিলটি হস্তান্তরিত হলো, সবাই তার সাক্ষী থাকলেন, কিন্তু এই দলিলটি ভারত সরকার বাংলাদেশ সরকারকে ফিরিয়ে দেওয়ার কোনো খবর আজ পর্যন্ত পাওয়া যায়নি। নিয়ে যে আত্মসমর্পণের পর এই দেশের সাধারণ মানুষ এক ভয়াবহ বিভৎস চিত্র দেখতে পায়। ভারতীয় বাহিনী সারা দেশে তন্ন তন্ন করে বিভৎস পরিকল্পিত লুটপাট চালায়। এমনকি তারা সাধারণ মানুষের ঘর বাড়ি, মিল ফ্যাক্টরি, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় থেকেও যানবাহন যন্ত্রপাতি লুট করে নিয়ে যায়, যেটা ৯ মাস মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তান বাহিনীও করেনি। এমনকি পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণের পর ফেলে যাওয়া সমস্ত অস্ত্র, যানবাহন, সরঞ্জামাদি ১৫টি বিশাল জাহাজে করে ভারত নিয়ে যায়। পাকিস্তানের রেখে যাওয়া ট্যাঙ্কগুলোর একই পরিণত হয়, অথচ এগুলোর প্রকৃত মালিক ছিল বাংলাদেশ। বীর বিক্রম মুক্তিযোদ্ধা মেজর জেনারেল মনিরুল হোসেন তার এক জেনারেলের নীরব সাক্ষ্য স্বাধীনতার প্রথম দশক বইয়ে লেখেন, ১৯৭১ সালে পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের পর ভারতীয় বাহিনী পাকিস্তানের অন্তত 4টি ডিভিশনের অস্ত্রশস্ত্র, বাড়ি কামান, গোলা বারুদ সহ এবং অন্যান্য সরঞ্জামাদি ও যানবাহন ভারতে নিয়ে যায়। পরে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবাদ করলে টোকেন হিসেবে কিছু পুরনো অস্ত্র ফেরত দেওয়া হয়। অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা বইয়ে সেক্টর কমান্ডার মেজর জলিল লেখেন, দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা ১৬ ডিসেম্বরের পর মিত্র বাহিনী হিসেবে পরিচিত ভারতীয় বাহিনী নব্য স্বাধীন বাংলাদেশের বিভিন্ন সম্পদ মালামাল লুণ্ঠন করতে দেখেছে। সে লুণ্ঠন ছিল পরিকল্পিত, ছিল বিভৎস এবং বেপরোয়া। এই লুণ্ঠন একটি সচেতন প্রতিক্রিয়ারই ধারাবাহিক কর্মতৎপরতা। খুলনা শহরে লুটপাটের যে তাণ্ডব চলেছে তা সবাই দেখেছে। পাকিস্তান বাহিনী কর্তৃক পরিত্যক্ত কয়েক হাজার সামরিক বেসামরিক গাড়ি, অস্ত্র, গোলা বারুদ সহ আরো অনেক মূল্যবান জিনিসপত্র ট্রাকে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রাইভেট কারগুলো পর্যন্ত রক্ষা পায়নি। যেখানে যে গাড়ি পেয়েছে সেটাকেই পাঠিয়ে দেওয়া হয়েছে সীমান্তের ওপারে। যশোর সেনানিবাসের প্রতিটি অফিস এবং কোয়ার্টার তন্ন তন্ন করে লুট করেছে। বাথরুমের মিরর এবং অন্যান্য ফিটিংস পর্যন্ত সেই লুটতরাজ থেকে রেহাই পায়নি নিরীহ পথচারীরাও। কথিত মিত্র বাহিনীর এই ধরনের আচরণ জনগণকে ভীত ও সন্ত্রস্ত করে তোলে। অলি আহাদের জাতীয় রাজনীতি ১৯৪৫ থেকে ৭৫ বইয়ের ৪৩১তম পৃষ্ঠায় লেখা আছে, বিভিন্ন কলকারখানা হইতে শত শত কোটি টাকার মেশিনপত্র, যন্ত্রপাতি, খুচরা অংশ, কাঁচামাল ভারতের মারোয়ারি শিল্পপতি ও ব্যবসায়ীরা পাচার করিয়া লইয়া যায়। পৃথিবীর ইতিহাসে বহু রাষ্ট্র বৈদেশিক রাষ্ট্রের প্রত্যক্ষ এবং পরোক্ষ সাহায্যে স্বাধীনতা অর্জন করিয়াছে, কিন্তু বন্ধু রাষ্ট্র কর্তৃক স্বীয় কাগজি নোটের বিনিময়ে অর্থাৎ বিনামূল্যে সংঘবদ্ধ প্রতারণার দ্বারা লুটপাট করিয়া সদ্য স্বাধীনপ্রাপ্ত রাষ্ট্রকে এভাবে নিঃস্ব করিবার নির্মম নজির আর কোথাও নাই। একটি সদ্য স্বাধীন দেশের দুষ্প্রাপ্য সম্পদ বন্ধুত্বের নামাবলীর আড়ালে এভাবে বাংলাদেশের বিভিন্ন মিলিটারি ক্যান্টনমেন্ট থেকে ভারতে স্থানান্তরের প্রতিবাদে তাজউদ্দিন সরকার শব্দটুকু পর্যন্ত করেনি। একটা সদ্য স্বাধীন হওয়া যুদ্ধ বিধ্বস্ত দেশে যারা এরকম পরিকল্পিত লুটপাট চালাতে পারে, এটাকে কখনো আপনি বন্ধুত্বের নমুনা বলতে পারবেন না। এবং ১৯৭২ সালে শেখ মুজিব যখন দেশে ফিরে আসে, ভারতীয় বাহিনীর এই বিভৎস বেপরোয়া পরিকল্পিত লুটপাট দেখে শেখ মুজিব ইন্দিরা গান্ধীকে বলেছিল তার সেনা ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ইন্দিরা গান্ধী প্রথমে একটু তালবাহানা করলেও শেখ মুজিব যখন ১৯৭২ সালে কলকাতায় ইন্দিরা গান্ধীর সাথে মিট করেন, তখন শেখ মুজিব খুব ভালোভাবে প্রেসার ক্রিয়েট করেন সেনাদেরকে ফিরিয়ে
নিয়ে যাওয়ার জন্য। এবং এই যে ভারতীয় সেনাবাহিনী এখানে কি বেপরা বিভৎসতামি করতেছে, এটা ইন্দিরা গান্ধীকে শেখ মুজিব এক্সপ্লেইন করেন। পরবর্তীতে শেখ মুজিবের ফোর্সের কারণে মার্চ মাসে ইন্দিরা গান্ধী জেনারেল মানেকশকে বলে যে ভারতীয় সেনা ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং মার্চ মাসে ভারতীয় সেনা আস্তে আস্তে প্রত্যাহার করা হয়। কিন্তু যতক্ষণে ভারতীয় সেনা ফিরিয়ে নিয়ে গেছে ততক্ষণের মধ্যে বাংলাদেশের এভরিথিং লুটপাট করা শেষ। সাথে করে ভারতীয় বাহিনীর এই পরিকল্পিত লুটপাট এবং মুজিব বাহিনীর অগাধ দুর্নীতি, টাকা পাচার এবং সরকারের ব্যর্থতার কারণে 1974 সালে বাংলাদেশে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় এবং সেই দুর্ভিক্ষে আনুমানিক 5 লাখ মানুষ নিহত হয়েছে বলেও দাবি করা হয়। নোবেল বিজয়ী ভারতীয় বিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন গবেষণা করে দেখিয়েছেন এই দুর্ভিক্ষ খাদ্য বন্যা কিংবা খরার জন্য হয়নি। এই দুর্ভিক্ষ ছিল মূলত মানব সৃষ্ট, যার পেছনে ছিল প্রশাসনিক ব্যর্থতা, সীমান্তের উপরে খাদ্য পাচার এবং রাজনৈতিক দমন পীড়ন। এমনকি সেই সময় আন্তর্জাতিক গোষ্ঠীগুলোতে যে সাহায্য আসছিল, যেমন জাতিসংঘ, এরপর রেড ক্রস থেকে যে ত্রাণগুলো পাঠিয়েছিল, সেই ত্রাণগুলো অসহায় ক্ষুধার্ত মানুষদেরকে না দিয়ে আওয়ামী লীগ নেতারা বর্ডার ওই পারে পাচার করে দেয়। সো এর কারণে এই যে দুর্ভিক্ষের কারণে মৃত্যুর সংখ্যাটা আরো বেশি বেড়ে যায়। ভারত মার্চ মাসে সেনা প্রত্যাহার করে নিলে 1972 সালে তাদের প্রক্সি জাতীয় রক্ষী বাহিনী গঠন করে। আইন শৃঙ্খলা রক্ষার আড়ালে এর উদ্দেশ্য ছিল 1971 সালের গোপন চুক্তির 7 দফা বাস্তবায়ন করা। ভারত শেখ মুজিবকে বুঝিয়েছিল রক্ষী বাহিনী তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য কাজ করবে এবং রক্ষী বাহিনী মুজিবের প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করেছিল। কাদেরিয়া বাহিনী এবং মুজিব বাহিনীর সমন্বয়ে এই রক্ষী বাহিনী গঠন করা হয়। ভারতীয় বাহিনী বাংলাদেশ থেকে চলে যাওয়ার সাথে সাথে রক্ষী বাহিনীকে মোতায়েন করে দেওয়া হয়। রক্ষী বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল ভারতের র অফিসার মেজর জেনারেল সুজন সিং উবান। বাংলাদেশ সেনাবাহিনীর চেয়ে রক্ষী বাহিনীকে অস্ত্র দিয়ে অধিক শক্তিশালী করে গড়ে তোলা হয়। ফলে রক্ষী বাহিনী সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করে, প্রায় 60,000 নাগরিক হত্যা করে। দর্শন, লুটপাটের মতো অপরাধে রক্ষী বাহিনী জড়িত ছিল। এমনকি সেনাবাহিনীর সাথে রক্ষী বাহিনীর কয়েক দফা মুখোমুখি সংঘর্ষ ঘটে। রক্ষী বাহিনীকে এতটা শক্তিশালী করে গড়ে তোলার পেছনে ভারতের উদ্দেশ্য ছিল একটাই, যাতে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়ে ভারতের অনুগত একটা বাহিনী তৈরি করা, যাতে কার্যত বাংলাদেশ নামক রাষ্ট্রটা ভারতের কন্ট্রোলে, ভারতের নিয়ন্ত্রণে থাকে। কিন্তু 1975 সালে শেখ মুজিবের হত্যার পর রক্ষী বাহিনীর বহু সদস্য ভারতে পালিয়ে যায় এবং সেখানে আশ্রয় নেয় এবং রক্ষী বাহিনীও প্রায় বিলুপ্ত হয়ে যায়। দেশ স্বাধীন হলে 1972 সালের মার্চ মাসে ইন্দিরা গান্ধী ঢাকায় আসেন। 19 মার্চ ইন্দিরা গান্ধীর সঙ্গে শেখ মুজিব অত্যন্ত গোপনে 25 বছরের তথাকথিত মৈত্রী চুক্তি করেন। এই চুক্তি কোনো রাষ্ট্রীয় ভবনে করা হয় নাই, করা হয়েছে শীতলক্ষা নদীতে এক নৌবহরে। জাস্ট ইমাজিন। এই চুক্তির খবর সামনে আসলে সারা দেশের মানুষ, এমনকি তৎকালীন প্রায় সকল প্রথম সারির পত্রিকা এই চুক্তিকে গোলামির চুক্তি বলে আখ্যা দিয়েছিল। মুজিব ইন্দিরার 25 বছরের এই গোলামির চুক্তি তৎকালীন বাংলাদেশ সেনাবাহিনী বা মুক্তিযোদ্ধাদের ভিতর ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছিল। যারা অত কষ্ট করে দেশটা স্বাধীন করেছিলেন তারা ব্যাপক অসন্তুষ্ট হয়েছিলেন। তেমনি একজন বীরুত্তম মুক্তিযোদ্ধা জেনারেল জিয়াউদ্দিন সাপ্তাহিক হলিডে পত্রিকায় হিডেন প্রাইজ শিরোনামে একটি প্রবন্ধে তার প্রতিক্রিয়া জানান। জিয়াউদ্দিন দাবি করেন ভারত ও বাংলাদেশের মধ্যে 25 বছর মেয়াদী স্বাক্ষরিত চুক্তিতে অনেক গোপন শর্ত আছে, যেগুলোর মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব খর্ব করা হয়েছে। জিয়া এটাও বলেন, উই গট ইন্ডিপেন্ডেন্স উইদাউট শেখ মুজিব এন্ড ইফ নেসেসারি উই উইল ডিফেন্ড ইট উইদাউট হিম। এন্ড গেস হোয়াট, জিয়াউদ্দিনের ওই প্রতিবেদন সামনে আসার পর শেখ মুজিব জিয়াউদ্দিনকে ক্ষমা চাইতে বা তার বক্তব্য উইথড্র করতে বলে, কিন্তু জিয়াউদ্দিন উইথড্র না করলে জিয়াউদ্দিনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। 71 তাজউদ্দিন সরকারের সাথে গোপনে 7 দফা, পরবর্তীতে দেশ স্বাধীন হলে মুজিবের সাথে 25 বছরের গোলামির চুক্তি এবং পরবর্তীতে ভারত মুজিবকে ফারাক্কা চুক্তি করার জন্য ব্যাপক প্রেসার দিতে থাকে। ভারতের চাপের ফলে শেখ মুজিব 1975 সালের 7 এপ্রিল ফারাক্কা চুক্তি করে। ভারত অবৈধভাবে গঙ্গা নদীর উপর বাঁধ দিয়ে ব্যারেজ নির্মাণ করে, যার মূল উদ্দেশ্য ছিল পানির প্রবাহ নিজেদের দিকে সরিয়ে নেওয়া। শেখ মুজিবের সাথে ভারতের ফারাক্কা চুক্তিটি ছিল 40 দিনের পরীক্ষামূলক একটা চুক্তি। ভারত 1971 থেকে ফারাক্কা ব্যারেজটা নির্মাণ কাজ শুরু করেছে, 75 গিয়ে শেষ হয়েছে। ভারতের সাথে চুক্তিটা এমন হয় যে ভারত এখানে পানি আটকা রেখে পানি ছেড়ে দিয়ে দেখবে, এটাকে একটা পরীক্ষা করবে। পরীক্ষা করার পর দুই দেশের গবেষকরা মিলে এই জিনিসটা পর্যবেক্ষণ করবে, পর্যবেক্ষণ করে ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত নেবে। কিন্তু 40 দিনের এই চুক্তিকে ভারত গায়ের জোর দেখিয়ে অবৈধভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গত 50 বছর ধরে বাংলাদেশের পানি আটকায় রাখতেছে। তো এই যে ভারত 40 দিনের একটা পরীক্ষামূলক চুক্তিকে উইপেনাইজ করে পানি সন্ত্রাস করে যাচ্ছিল বাংলাদেশের এগেইনস্টে, এটা সর্বপ্রথম প্রতিবাদ মাওলানা ভাসানী করেন। মাওলানা ভাসানী
পাকিস্তানি 90 বছর বয়সে, যে বয়সে মানুষ সোজা হয়ে দাঁড়াতেই পারে না, সেই বয়সে ফারাক্কা অভিমুখে লং মার্চের ঘোষণা দেন এবং তিনি ফারাক্কা অভিমুখে লং মার্চে নামেনও। কিন্তু সেটা খুব একটা ফলপ্রসূ হয়নি। ফলে গায়ের জোরে 40 বছর অধিক সময় ধরে ভারত এখানে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে, পানিকে অবৈধভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সরিয়ে নিচ্ছে। ফলশ্রুতিতে বাংলাদেশের এই অঞ্চলটা মরুভূমিতে পরিণত হয়েছে। পদ্মার বুকে জেগে উঠেছে এই বিশাল চর। শুষ্ক মৌসুমে পদ্মার এই চর দেখে বোঝার উপায় নেই যে এই পদ্মা এক প্রমত্তা খরস্রোতা নদী। এই নদীর শাখা নদী, উপনদী সহ বাংলাদেশের অনেক নদ নদীর উপরই প্রভাব পড়েছে ফারাক্কা ব্যারেজের। ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর রাজশাহীর গোদাগাড়িতে এই হলো পদ্মার বর্তমান চেহারা। একইভাবে বর্ষাকালে ভারত পানি ছেড়ে দিয়ে কৃত্রিম বন্যা তৈরি করছে, যার ফলে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হচ্ছে বাংলাদেশের কৃষি ধ্বংস হয়ে যাচ্ছে। ভারত এখানে রক্ষী বাহিনীকে এককভাবে শক্তিশালী করে বা মুজিবের ব্যান্ড গার্ডে পরিণত করে মুজিবকে এক নায়ক হওয়ার পথ তৈরি করে দেয়। ফলশ্রুতিতে শেখ মুজিব 1975 সালে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে। এখানে ভারত ও শেখ মুজিবকে সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করে আসে, কারণ ভারতের উদ্দেশ্য ছিল যে এখানে যদি এমন একটা সরকার বসে যে যুগের পর যুগ এখানে থাকবে এবং সে ভারতের প্রতি আনুগত হবে, এটা ভারতের জন্য সবচাইতে বড় লাভজনক হয়ে উঠবে। কিন্তু ভারত ও মুজিবের স্বপ্ন 1975 সালের 15 আগস্ট জয় বাংলা করে দেয় একদল প্রো বাংলাদেশি সেনা সদস্য, আর সেটা সেলিব্রেট করে সারা দেশের মানুষ। তখন ভারত প্রতিজ্ঞা করে তারা তাদের আনুগত ব্যক্তি হত্যার প্রতিশোধ নেবে। শেখ মুজিবের হত্যাও বাংলাদেশের মানুষের মিষ্টি বিতরণ বা সেলিব্রেট করা বা তার কয়েক মাস পর বাংলাদেশের ক্ষমতায় জেনারেল জিয়াউর রহমানের অধিষ্ঠিত হওয়া, এই দুইটা বিষয়ের কোনোটাই ভারতের পছন্দ হয়নি। ভারত ব্যাপক অসন্তুষ্ট ও রাগান্বিত হয়। ফলে ডে 1 থেকে জেনারেল জিয়াউর রহমানকে সরিয়ে দেওয়ার প্ল্যানে নামে ভারত। এমনকি আপনি ইমাজিনও করতে পারবেন না, 5 বছর 6 মাস 23 দিন ক্ষমতায় থাকাকালীন জিয়াউর রহমানের এগেনস্টে ছোট বড় 18টা সেনা অভ্যুত্থান হয়, আর প্রত্যেকটা অভ্যুত্থানে ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের লেলিয়ে দেওয়া অভ্যুত্থান। এমনকি ভারত বাংলাদেশও জিয়াকে বিরক্ত করে শুধুমাত্র সামরিক বাহিনীতে অস্থিরতা তৈরি করে বসে থাকেনি। 1972 সালে পাহাড়ি উপজাতিদের জন্য চট্টগ্রামে পাহাড়ি অঞ্চলে আলাদা করে জুমল্যান্ড প্রতিষ্ঠার জন্য সশস্ত্র শান্তি বাহিনী গঠন করে মানবেন্দ্র নারায়ণ লারমা। 75 শেখ মুজিব হত্যার পর ভারত মানবেন্দ্র নারায়ণ লারমা, সন্তু লারমা ও শান্তি বাহিনীর সদস্যদের আশ্রয়, প্রশিক্ষণ ও অস্ত্র সহায়তা দেয়। শান্তি বাহিনীর সদস্যরা পার্বত্য অঞ্চলের আদিবাসীদের স্বায়ত্তশাসনের দাবি তোলে এবং পরে স্বাধীন জুমল্যান্ড প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র যুদ্ধ শুরু করে। পাহাড়িদের জিম্মি করে পাহাড় অস্থির করে রাখে। প্রতিদিন দফায় দফায় সেনাবাহিনীর সঙ্গে এই শান্তি বাহিনীর সন্ত্রাসীদের সম্মুখে যুদ্ধ হয়। অনেকের মতে শান্তি বাহিনীর আড়ালে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরাও সরাসরি হামলায় অংশ নিত। জিয়ার আমলে পাহাড়ের শান্তি বাহিনীর সন্ত্রাস মোকাবেলায় প্রতিদিন সামরিক অভিযান পরিচালনা করা হতো এবং জিয়া পাহাড়ের সন্ত্রাস দমন করার জন্য সেনাবাহিনীদেরকে হেলিকপ্টার দেয়া, বিভিন্ন অস্ত্র সরঞ্জাম আদি দেয়া সহ সেনাবাহিনীদেরকে শক্তিশালী করে সে বিদ্রোহ দমন করার চেষ্টা করেছিলেন এবং অভ্যন্তরে তো ভারতের লেলিয়ে দেয়া সে অভ্যুত্থানগুলোও ছিল, সেগুলো দমনেও জিয়া ব্যস্ত ছিলেন। শুধু পাহাড়ের সেনাবাহিনীদেরকে শক্তিশালী করে সে বিদ্রোহ দমন করার চেষ্টা করেননি জিয়া। এখানে জিয়া আরো অত্যন্ত সিগনিফিকেন্ট একটা পদক্ষেপ নিয়ে বাংলাদেশকে বিচ্ছিন্নতাবাদীদের হাত থেকে রক্ষা করেন। সেটা হচ্ছে জিয়া অধিক সংখ্যক বাঙালিকে, মানে নন পাহাড়িকে, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি এলাকায় স্থায়ী বসবাসের ব্যবস্থা করে দেন এবং সেখানে পাহাড়ি বাঙালির একটা ব্যালেন্স তৈরি করেন। ফলশ্রুতিতে জিয়ার এই সিগনিফিকেন্ট পদক্ষেপের কারণে পাহাড় এখনো বাংলাদেশের অন্তর্ভুক্ত। না হলে এতদিনে পাহাড় আমাদের কাছে থাকতো না। জিয়ার বিচক্ষণের কারণে জিয়ার আমলে পাহাড় বিচ্ছিন্নতা করার মিশন ফেল করলেও এখনো কিন্তু সেই মিশন ভারতের থেমে নেই। ভারত এখনো পাহাড়ি সন্ত্রাসী বাহিনীদের অস্ত্র রসদ যোগাচ্ছে এবং পাহাড়ে এখনো বিচ্ছিন্নতাবাদীরা সন্ত্রাসী রাজত্ব কায়েম করে যাচ্ছে। রয়ের পরিকল্পিত 18টি সেনা অভ্যুত্থান ব্যর্থ হওয়া, পাহাড় বিচ্ছিন্নতা আন্দোলন ব্যর্থ হওয়া এবং দেশের ভেতরে রাজনৈতিক অস্থিরতা তৈরির প্রচেষ্টা ব্যর্থ হয়, কারণ ততদিনে দেশের মানুষের ভেতর জিয়া ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন। বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে শুরু করে। মুসলিম বিশ্বের দেশগুলোর সাথে জিয়া অ্যালাই করেন। ইরাক, ইরান, তুরস্কের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। চীনের সাথে ভালো সম্পর্ক তৈরি করেন জিয়া এবং পাকিস্তানের সাথেও সম্পর্ক শিথিল করার বিষয়ে জিয়া অনেকগুলো পদক্ষেপ নেন। হুমায়ুন আহমেদ তার বিখ্যাত দেয়াল উপন্যাসে জিয়া সম্পর্কে লেখেন, জিয়াউর রহমানের 5 বছর শাসনের প্রতি মাঘের শেষে বর্ষণ হয়েছিল কিনা তার হিসাব কেউ রাখেনি। তবে এই 5 বছর কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি। অতি বর্ষণের বন্যা না, খরা না, জলোচ্ছ্বাস না, মূল্য লাগাম ছাড়া হলো না। দেশে কাপড়ের অভাব কিছুটা দূর হলো। বাংলাদেশের নদীতে প্রচুর ইলিশ ধরা পড়তে লাগলো। বাংলাদেশের মানুষ মনে করতে লাগলো অনেক দিন পর তারা এমন একজন রাষ্ট্রপ্রধান পেয়েছেন যিনি সত্য
সত্যিই সৎ। নিজের জন্য কিংবা নিজের আত্মীয় স্বজনের জন্য টাকা পয়সা লুটপাটের চিন্তা তার মাথায় নেই, বরং তার মাথায় আসে দেশের চিন্তা, জনগণের চিন্তা। তিনি খাল কেটে দেশ বদলাতে চান। যে মানুষটা সৎ ছিলেন এতে কোনো সন্দেহ নেই, লোক দেখানো সৎ না, আসলেই সৎ। তার মৃত্যুর পর দেখা গেল জিয়া পরিবারের কোনো সঞ্চয় নেই। জিয়ার এই কারিশমেটিক ওয়েতে দেশ পরিচালনার কারণে বাংলাদেশ মোটামুটি আগায় যাচ্ছিল, এবং ভারত যখন দেখলো যে না, জিয়াকে তো কোনোভাবে আটকায় যাচ্ছে না, তখন ভারত তাদের টার্গেটের ফাইনাল মিশনে যায়, জিয়াকে সরিয়ে দেওয়ার মিশন। হাসিনার ব্যক্তিগত সহকারী মতিউর রহমান রিন্টুর আমার ফাঁসি চাই বইতে জিয়া হত্যার পরিচ্ছেদে রিন্টু লিখেন, জিয়া হত্যার পরিকল্পনা ভারত থেকে করা হয়। হাসিনা ভারত থাকতেই জানতেন জিয়াকে হত্যা করা হবে। এমনকি হাসিনা দেশে এসে তার ব্যক্তিগত সহকারী ও নেতাদের নির্দেশ দিয়েছিল জিয়া হত্যায় সব রকম সাহায্য সহযোগিতা করতে। রয়েন বাংলাদেশ বই 63 নম্বর পৃষ্ঠা পায়, আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য ভারতীয় গুপ্তচর সংস্থা র জিয়া হত্যার পরিকল্পনা প্রণয়ন করে। ভারতীয় জনতা দলীয় এমপি সুব্রনিয়াম স্বামীর উদ্ধৃতি দিয়ে তিনি উল্লেখ করেন, রয় মূলত জিয়াকে হত্যা করেছে। এদিকে কলকাতা থেকে প্রকাশিত ইংরেজি সাংবাদিক সানডে পত্রিকায় প্রকাশিত এক রিপোর্টের উদ্ধৃতি দিয়ে ঢাকা দা নিউ ন্যাশন পত্রিকায় এক রিপোর্ট প্রকাশে বলা হয়, ভারতীয় গোয়েন্দা সংস্থা র ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অনুমোদন ক্রমে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার ষড়যন্ত্র করে এবং নিষ্ঠুরভাবে হত্যা করে। উক্ত রিপোর্টে বলা হয় যে মুজিব হত্যার প্রতিশোধ হিসেবে ভারতে জিয়া হত্যার ষড়যন্ত্র দানা বাঁধে, কিন্তু ষড়যন্ত্র যখন পেকে ওঠে সেই সময় ইন্দিরা গান্ধীর কংগ্রেস সরকার পতন ঘটে, মোরারজি দেশাই ক্ষমতায় আসেন। প্রতিবেশী রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের কথা শুনে তিনি সন্ত্রস্ত হয়ে ওঠেন এবং হত্যা বন্ধ করতে বলেন। এরপর 1980 সালে ইন্দিরা গান্ধী পুনরায় ক্ষমতা এলে প্রেসিডেন্ট জিয়া নৃশংসভাবে নিহত হন। জিয়া হত্যার কয়েক মিনিটের মধ্যে ভারতের রেডিও চ্যানেল আকাশবাণী জিয়া হত্যার খবর প্রকাশ করে, অথচ তখন পর্যন্ত বাংলাদেশের কোনো নিউজ মিডিয়া জানতোই না জিয়াকে হত্যা করা হয়েছে। বিএনপি নেতা রুহুল কবির রিজভী তো বয়ডরহীন ভাবে বলে ফেলেছে রয় জিয়াকে হত্যা করেছে। এভাবে বাংলাদেশের একজন সফল রাষ্ট্রপ্রধানকে ভারত সরাসরি হত্যা করে আর রুখে দেয় বাংলাদেশের অগ্রযাত্রা।